সমস্ত মায়েদের উদ্দেশ্যে, যারা বহুবার জন্ম নেন, মারা যান, যাতে তাদের সন্তান সুখে শান্তিতে থাকতে পারে। সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে, যারা অন্ধকারে আমাদের আলোর পথ দেখান। কথায় আছে যে একটা ছবি অনেক না বলা কথা ব্যক্ত করতে পারে। কিন্তু কখনো কখনো মুখ থেকে বেরোনো কিছু শব্দ একটা চিত্রকে পাল্টে দিতে পারে, জীবনের চিত্রকে। ওকে বাচ্চারা, টাইম আপ। সবাই নিজের পেন্সিল নিচে রাখো। এটা স্বদেশ লিখেছে? ইয়েস ম্যাম। স্বদেশ, এটা কি তুমি লিখেছ? আমি তোমায় বলছি স্বদেশ, বলো আমায়। ইয়েস ম্যাম। আর এই যে তুমি লিখেছ, সেটা কি সত্যি? এটা কি সত্যি বাবা? স্বদেশ যেটা লিখেছে সেটা যদি সত্যি হয়ে থাকে, এটা তো একটা অপরাধ, গীতা। আমাদের কি পুলিশে ইনফর্ম করা উচিত? না, এখনই না। আগে ওর পেরেন্টসদের একটা মিটিং এর জন্য ডাকো তাড়াতাড়ি, আর ইনসিস্ট করবে যেন ওর বাবা এই মিটিং এ আসেন। ওকে? দ্বিতীয় শ্রেণীর ছাত্র স্বদেশ তার নোটবুকে এমন কিছু লিখেছিল যা পড়ে তার শিক্ষিকা আর প্রিন্সিপাল বিস্ময়ে হতবাক হয়ে যান। ওনারা তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়ার কথা ভাবেন। এতদিন পেরেন্টস টিচার মিটিং এ শুধুমাত্র স্বদেশের মাই আসতেন, কিন্তু এইবার স্কুল স্বদেশের বাবাকেও ডাকার প্রয়োজন অনুভব করলো। আসলে বিষয়টা কি ঘটেছিল? এটা ঠিক কিসের লক্ষণ ছিল? এটা কি বাবা? তোমার টিচার কেন আমাকে স্কুলে ডেকেছেন? স্বদেশ, আমি কিছু জানতে চাইছি। আর এখানে নোট দেওয়া যে এখানে তোমার বাবার সিগনেচার লাগবে, কেন বাবা? ঠিক আছে, যখন তোমার বাবা নোটটা পড়বে ওকেই বলে দিও। এই বাটিটায় ডাল দিয়েছো নাকি ওষুধ দিয়েছো? এক চামচেরও বেশি হবে না। আর নেই নাকি? আছে তো। তাহলে কখন দেবে? ব্যাস, এটা কি তরকারিতে নুন দিয়েছো নাকি নুনের তরকারি করেছো? আমি চেখেছিলাম, ঠিকই তো ছিল। ঠিকই তো ছিল। এই তরকারি ঠিক আছে? খেয়ে দেখ, নুন ঠিক আছে না বেশি আছে? বেশি বেশি। বললি না ঠিক আছে?
আর একটু খা। প্লিজ আমায় মেরো না। এটা কি স্বদেশ? স্কুলে কি করেছিস? হোমওয়ার্ক করিসনি? খাতা হারিয়ে ফেলেছিস? কাউকে মেরেছিস? কি করেছিস তুই? আরতি, কেন স্কুল থেকে তোমাকে ডেকে পাঠিয়েছে? আমি জানি না। তার মানে সারা দিন তুমি বাড়িতে করোটা কি? ও স্কুলে কি করছে তুমি জানোই না? আমি ওর কাছে জানতে চাইছি কিন্তু ও বলেনি। আমি সারাটা দিন অফিসে খেটে মরছি আর এখানে তোমরা দুজন করছোটা কি? তোমার ছেলের স্কুল থেকে কমপ্লেন এসেছে আর তুমি জানোই না কেন? যদি তুই না জানিস তাহলে জানেটা কে? হ্যাঁ, জানে কি তোর বাপ? না আমার বাপ। জবাব দে, বল। আমি জানি না। প্লিজ আমায় মেরো না। হায় ভগবান, প্লিজ আমায় মেরো না। আবার শুরু হয়ে গেছে ওদের ঝগড়া ঝামেলা। এ তো এখন রোজকার কাণ্ড হয়ে দাঁড়িয়েছে। কুমুদ, তুমি আরতির সঙ্গে কথা বলো না। আমার কথা শোনেই না, কিছু বললে একদম বোবার মতো হয়ে যায়। আমায় মেরো না। বেচারি। বেচারি সেজে থেকে আজ পর্যন্ত কারো কোনো লাভ হয়নি কুমুদ। তোমায় ওকে বোঝাতেই হবে। যাই হোক তাদের মধ্যে এই সমস্যার সমাধান এভাবে হবে না। মা, প্লিজ লাইটটা বন্ধ করো না, আমার ভয় করে। বাবা, আমি যদি লাইট না বন্ধ করি তো তোর বাবা এসে করে দেবে। শুয়ে পড়। ক্লাসে একটাও কথা বলে না, কিছু জিজ্ঞেস করলে রেসপন্ডটুকুও করে না। রেসেসেও নিজে একাই বসে টিফিন খায়, কারোর সাথে খেলেও না। ওর কোনো বন্ধু নেই এই স্কুলে, ব্যাস ওর নিজের মতোই নিজে থাকে। দেখুন ম্যাডাম, আমি স্বদেশের ফার্স্ট স্ট্যান্ডার্ডের ক্লাস টিচারের সঙ্গেও কথা বলেছি। ওনার ওই একই বক্তব্য যে এই প্রবলেমটা নতুন নয়, গত বছর থেকেই চলছে। এক্স্যাক্টলি প্রবলেমটা কি ম্যাডাম একটু বলবেন? না ম্যাম, কোনো প্রবলেম নেই। বাড়িতেও কি এরকমই চুপচাপ থাকে ও? না তো। আপনার সোসাইটিতে ওর বন্ধু বান্ধব আছে? বাইরে যায় খেলাধুলা করতে? হ্যাঁ, ও তো রোজ বাইরে খেলতে যায়। বাড়ি থেকে বাইরে বেরোয়, কিন্তু খেলে কি? হাসেও, দৌড়োয় বন্ধুদের সাথে। আপনি ওকে খেলতে দেখেছেন কখনো? আসলে ম্যাম, ওই সময় আমার ঘরে কাজ থাকে আর ওই সময় ওর বাবাও বাড়ি ফিরে আসে, তাই। আচ্ছা, আপনার হাজবেন্ড কি করেন ম্যাডাম? উনি ইঞ্জিনিয়ার, সার্ভিস করেন। আপনার শরীর ঠিক আছে তো? আগে হ্যাঁ, আমি তো ঠিক আছি। দেখে তো মনে হচ্ছে না। এই যে মুখের মধ্যে এই দাগটা কিসের? ম্যাম, এটা হ্যাঁ, আমাদের সোসাইটিতে খুব মশা। মশা? আইসি। দেখো আরতি, আমি তোমাকে নাম ধরে ডাকতে পারি তো? হ্যাঁ, নিশ্চয়ই। আরতি, তোমার ছেলে স্বদেশ এখন ক্লাস 2-তে, কিন্তু ক্লাস 2-র বাচ্চাদের মতো বিহেভ করে না। আসলে ওর বিহেভিয়ার কোনো অ্যাঙ্গেল থেকেই নর্মাল নয়। আমার তো মনে হয় এমন কিছু একটা ঘটে চলেছে যা ওকে খুব বেশি ডিস্টার্ব করছে। আমি বলতে চাইছি যে আপনি স্বদেশের সঙ্গে একটু ভালোভাবে কথা বলুন, ওকে জিজ্ঞেস করুন যে আসল ব্যাপারটা কি। কিন্তু ম্যাম, সবাই কি একরকম হয়? কোনো বাচ্চা তো চুপচাপও হয়। আরতি, আমি হাজার হাজার বাচ্চা দেখেছি, তাদের ফ্যামিলিজ দেখেছি, জেনেছি, বুঝেছি। কথা না বলা একটা আলাদা ব্যাপার আরতি, আর মৌন হয়ে যাওয়া আলাদা। এই মৌনতা একটা ইঙ্গিত আরতি, এটাকে অবহেলা করার মতো ভুল করো না। স্বদেশের অবশ্যই কোনো কষ্ট ছিল, ওর বিহেভিয়ার নর্মাল ছিল না, আর এতটাই অদ্ভুত ছিল যে সেটা সবার নজরে পড়ছিল। কিন্তু স্বদেশ ছাড়া আর কেউই জানতো না যে কেন স্বদেশ এত ভীত আর এত চুপচাপ থাকে। কিন্তু একজন ছিলেন যিনি এই সমস্যাটার উৎস ধরতে পেরেছিলেন, আর তিনি হলেন স্বদেশের মা আরতি। কিন্তু উনি স্বদেশকে কি সাহায্য করতেন, কিভাবে করতেন?
হচ্ছে তোমার ফায়ার ব্রিগেড। যদি কোথাও আগুন লেগে যায় না, তখন ফায়ার স্টেশনে ফোন আসে, তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে পারদর্শী কিছু লোক আর বেশ কিছু জল নিয়ে। আর জল কোথায় থাকে? এই 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 ট্যাঙ্কেতে। এখন তুমি আমাকে বলো তো, গাড়ি কেমন করে বেরোয়, কেমন করে আওয়াজ করে? আরে ফায়ার ইঞ্জিনের আওয়াজ, টং 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 টং। কি তুমি শোনোনি এটা? আগুন লেগেছে বাড়িতে, রান রান রান। আগুন লেগেছে বাড়িতে, রান রান রান। আগুন লেগেছে বাড়িতে, আদেশ, তাড়াতাড়ি 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 ফায়ার ব্রিগেডকে বাইরে বার করো। আগুনটা নেভাতে হবে তোমাকে। আগুনটা নিভিয়ে দাও, আগুনটা নেভাও। স্বদেশ, 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 স্বদেশ বাবা, কি হয়েছে বাবা? দাদু, তুমি কখনো দিদাকে মেরেছো? না বাবা, কখনো না। রান্না করো নাকি খেলা করো তুমি? বাড়ির একটা কাজও তো ঠিক করে করতেছেও নি এখনো। কি রাখছিস তুই? মজা দেখছিস? হ্যাঁ, মজা দেখছিস তুই? মজা দেখছিস তুই? ইউএন পপুলেশন ফান্ডের রিপোর্ট অনুযায়ী ভারতে 2/3 বেশি বিবাহিত মহিলারা পারিবারিক হিংসার শিকার হয়ে থাকেন। ভারতে 19 থেকে 49 বছরের মহিলাদের মধ্যে 70% বিবাহিত মহিলারা স্বামীর হাতে অত্যাচার আর ইচ্ছার বিরুদ্ধে যৌন মিলনের শিকার হয়ে থাকেন। বিহার, ইউপি, এমপি আর উত্তর ভারতের অন্যান্য রাজ্যগুলিতে প্রায় প্রত্যেক মহিলাই জীবনে কখনো না কখনো পারিবারিক হিংসার শিকার হয়েছেন। আমাদের দেশে মেডিক ও লিগ্যাল কেসের রেকর্ড করা এবং অনুমান করা 53% কেস হল পারিবারিক হিংসা সংক্রান্ত। কেন? শুধু কি এই জন্যেই যে বেশিরভাগ মহিলাই আর্থিক দিক থেকে পুরুষদের উপর নির্ভরশীল, নাকি এই জন্য যে লাগাতার শারীরিক আর মানসিক যন্ত্রণার কারণে মহিলাদের আত্মসম্মানবোধ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় আর সে তখন নিজেকে সম্মান আর মর্যাদার অধিকারী হিসাবে ভাবতে ভুলে যায়? নাকি সামাজিক কুৎসা আর বাচ্চাদের ভবিষ্যতের চিন্তা এইসব মহিলাদের হিংসা সহ্য করতে বাধ্য করে? সবার সাথেই এমন হয়। আর সহ্য করতে পারি না মা। খাবারে নুন কম হলে মারবে, টাইমে চা না পেলে মারবে, যে কোনো ছোট ছোট ব্যাপারে মারে। সব সময় এত রাগ। বিয়ে করেছো, দায়িত্ব নিতেই হবে, আর সে দায়িত্ব মেয়েদেরই পালন করতে হয়। স্বামী যতই খারাপ ব্যবহার করুক না কেন, সহ্য তো আমাদের মেয়েদেরই করতে হয় মা। কষ্ট হয় মা, খুব কষ্ট হয়। মাঝে মাঝে মনে হয় স্বদেশ হয়ে সব শিখবে, আর একদিন ও আমাকে মারবে। তুই জামাইকে মারার সুযোগই দিস না। সব কাজ একদম টাইম মতো করে রেখে দিস। ওর সাথে ভালোভাবে কথা বল, সেজে গুজে থাক, সব ঠিক হয়ে যাবে মা। 8 বছর হয়ে গেল মা, আমি সব কিছু চেষ্টা করে দেখেছি, কিন্তু কোনো ফল পাইনি। মা, আমি এখানে তোমার আর বাবার সাথে থাকবো। দেখ মা, আসলে আমরা যে সমাজে থাকি ওখানে মেয়েদের পরিচয় শ্বশুরবাড়ি থেকেই হয়। ও কেমন বৌমা, কেমন স্ত্রী, কেমন মা, সংসার কেমন সামলায়। যদি তুই আর স্বদেশ এখানে থাকিস তাহলে জামাইকে কে সামলাবে? দেখ মা, তোর ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত যে তোর স্বামী একটু বেশি রাগী। যদি ওর মদের নেশা থাকতো, অন্য কোনো মেয়ের কাছে যেত তাহলে। কিন্তু আরতি, তোর কপাল এতটাই খারাপ নয় যতটা তুই ভাবছিস। নিজের স্বামীকে কেউ ত্যাগ করে নাকি? আর স্বদেশ, ওর কথা তো ভাব। ওর বাবাকে ছাড়া থাকতে পারবে?
তুই ওকে একা মানুষ করতে পারবি? আরতি, তুই ফিরে যা। ওটা তোর সংসার, নিজের সংসার কেউ কখনো ছাড়ে না। প্লিজ আমায় মেরো না, প্লিজ দয়া করো। একটা কাজ তুই ঠিক করে করতে শিখিস না। কি দেখছিস তুই? এদিকে আয়, এদিকে আয়। অনেক হয়েছে আরতি, ব্যাস এবার তোমায় কিছু করতে হবে। দেখো, কিছু মনে করো না, কিন্তু তোমার স্বামী ঠিক নয়, ওর মাথার ঠিক নেই, ওর চিকিৎসা করানো দরকার। আরতি, কিছু তো বলো। এরম চুপ করে থেকো না, চুপ করে থাকলে কিছু বদলায় না, কিচ্ছু বদলায় না। কি বলি বলো তো বৌদি, কি করব? এমনিতেই তো আমাকে ছোট ছোট ব্যাপারে মারে, তারপর আমি যদি বলি তোমার মেন্টাল ট্রিটমেন্ট দরকার, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। তাহলে ছেড়ে দাও ওকে, স্বদেশের জন্যে, তোমার নিজের জন্যে। ছেড়ে দিয়ে আমি কোথায় যাব বৌদি? আমার মা বাবা বলে যে এটাই আমার ঘর, আমার স্বামী আমার ভগবান। আমি তো মা বাবার কাছে যেতে পারবো না, তাহলে আমি যাব কোথায়? আর স্বদেশ, ওকে কি করে মানুষ করব? খরচা কি করে চালাবো? আরতি, ঘর যেভাবেই চলুক, ঘর চালানোর জন্য মার খাওয়ার থেকে তো ভালো একবার বাড়ি থেকে বেরো, সব কিছুর উপায় পেয়ে যাবে। কি হবে? কম খাবার জুটবে, স্বদেশ মিউনিসিপ্যালিটি স্কুলে যাবে, কিন্তু সেই জীবনটা এই অপমানজনক জীবনের থেকে তো ভালোই হবে না? আমি সত্যি বলছি আরতি, যদি স্বদেশ এই পরিবেশে বড় হয়, কালকে ওর বউকেও তুমি এরম ভাবেই কাঁদতে দেখতে পাবে। বৌদি, সত্যি বলতে কি এসব ভেবে ভেবে তো আমার রাতে ঘুম হয় না। একটা প্রবাদ আছে আরতি, পায়ের জোর জানতে গেলে তার উপর দাঁড়িয়ে দেখাও। যদি তোমায় সাঁতার কাটতে হয়, তাহলে জলে ঝাঁপ দিতে হবে। বাচ্চারা, আজ আমরা একটা মজার ব্যাপার করতে চলেছি, তো তোমরা তৈরি তো তার জন্য? ইয়েস ম্যাম। ভেরি গুড। স্বদেশের বাবা মাতাল ছিলেন না, জুয়ারি ছিলেন না, ব্যভিচারী ছিলেন না। উনি ভালোই উপার্জন করতেন আর বাড়িতেও টাকা দিতেন, কিন্তু ওনার রাগ লিমিটেড থেকে অনেক দূরে ছিল, আর সেই কারণেই উনি ওনার নিজের স্ত্রী আর কখনো নিজের সন্তানকে প্রচন্ড মারধর করতেন। স্বদেশের মা নিজেকে অসহায় মনে করতেন, চুপচাপ সহ্য করতেন, আর ছোট্ট স্বদেশ ভীত সন্ত্রস্ত হয়ে রাতের বেলা ঘুমোতে পারত না। ও চিন্তা করত, প্লেগ্রাউন্ডে, ক্লাসরুমে, সব সময়, সব মুহূর্তে এটাই চিন্তা করত যে সে তার মা আর নিজের জন্য কি করতে পারে। মাই ফ্যামিলি ইন 10 সেন্টেন্সেস, ওকে? তো আজকে তোমাদের নিজেদের ফ্যামিলিকে ডেসক্রাইব করতে হবে। নিজের বাবা, মা, ভাই, বোন সবার ব্যাপারে লিখতে হবে। ওই সমস্ত মজার ব্যাপারগুলো লিখতে হবে যেগুলো তুমি তোমার বাড়িতে এনজয় করো। আর ইউ রেডি? ইয়েস ম্যাম। ইয়োর টাইম স্টার্টস নাও। স্বদেশ, কি হয়েছে? এত কি ভাবছো? আমি তোমাকে লিখতে বলেছি, বলতে তো বলিনি। ভরসা রাখো, তোমার খুব ভালো লাগবে। চলো তাড়াতাড়ি লেখো। আমার বাবা সব সময় রেগে থাকে, মাকে মারে, যদি খাবারে নুন কম হয় তাহলেও মারে, মা যদি কিছু বলে তাহলেও মারে, সব সময়ই মারে। আমরা কোথাও বেড়াতে যাই না। রিনা, স্বপ্না সবাই তার বাবা মার সাথে বেড়াতে যায়, কিন্তু আমরা যাই না। মা আমাকে দাদু দিদার বাড়ি নিয়ে গেছিল। ওরা বলেছে বাবার রাগটা বেশি নয়, সবার বাবাই এরকম হয়। বাবা মাঝে মাঝে বলে বাবা আর রাগ করবে না, কিন্তু আবার রেগে যায়। মাকে মারার সময় দেখলে আমাকেও মারে। রাতে লাইট অন রাখতে দেয় না।
আমি ওয়ার্ল্ডে সব থেকে বেশি বাবাকে ভয় করি। কথায় আছে, একটা ছবি অনেক না বলা কথা ব্যক্ত করে, কিন্তু কখনো কখনো মুখ থেকে বেরোনো কিছু শব্দ একটা চিত্রকে পাল্টে দিতে পারে, জীবনের চিত্রকে। একটা বাচ্চার হাতে লেখা অবিন্যস্ত কিছু শব্দ একটা অপরাধের সম্পর্কে কড়া নেড়েছিল, যেটা তার নিষ্পাপ চোখ দেখেছিল। স্বদেশ যেটা লিখেছে সেটা যদি সত্যি হয়ে থাকে, এটা তো একটা অপরাধ, গীতা। আমাদের কি পুলিশে ইনফর্ম করা উচিত? আগে ওর পেরেন্টসদের একটা মিটিং এর জন্য ডাকো, তাড়াতাড়ি। একটা বাচ্চার হাতে লেখা অবিন্যস্ত কিছু শব্দ একটা অপরাধের সম্পর্কে কড়া নেড়েছিল, যেটা তার নিষ্পাপ চোখ দেখেছিল। স্বদেশ যেটা লিখেছে সেটা যদি সত্যি হয়ে থাকে, এটা তো একটা অপরাধ, গীতা। আমাদের কি পুলিশে ইনফর্ম করা উচিত? আগে ওর পেরেন্টসদের একটা মিটিং এর জন্য ডাকো, তাড়াতাড়ি। আমি সত্যিই জানি না কি হয়েছে। যাই হোক, একবার স্কুলের এই মিটিংটা শেষ হোক, তারপর স্বদেশের চামড়া তুলে রেখে দেবো আমি। শুধরে যাবে ও। আর তোমারও মা হওয়ার যোগ্যতাই নেই তোমার। স্বদেশ, গো, তুমি নিজের ক্লাসে গিয়ে বসো। গীতা ম্যাম, আই এম সরি। আমি আর কোনোদিন লিখবো না, কিন্তু প্লিজ বাবাকে ডাকবে না। আমি এগুলো মিছে মিছে লিখেছি। স্বদেশ, তুমি কোনো অন্যায় করনি, এই জন্য ভয় পেও না। বাবা আমাকে মারবে। মারবেন না স্বদেশ, মারবেন না। আমরা তোমার বাবার সাথে কথা বলবো, ওকে? এখন যাও, ক্লাসে গিয়ে বসো। ম্যাডাম, এটা সত্যি নয়। আর তো তুমি বলো না ম্যাডামকে। হ্যাঁ ম্যাম, স্বদেশের না বাড়িয়ে বলার অভ্যেস আছে। বাচ্চারা তো বড়দের থেকে আলাদা হয়। ওরা একটা ছবি হুবহু এমনভাবে দেখায় যেটা ওদের কোমল আর নিষ্পাপ দৃষ্টি দেখে। আপনি কখনো নোটিস করেছেন, বাচ্চারা মিথ্যে বললে সবসময় ধরা পড়ে। ওদের মুখটাই ওদের মনের আয়না। ওরা যাই করুক না কেন, সত্যিটাই বেরিয়ে আসে। সেই সত্যি যেটা আপনার আর আমার মতো বড়রা খুব চালাকি করে লুকিয়ে ফেলে। জানেন, এটা পড়ে আমাদের সব থেকে বেশি রাগ নিজেদের ওপর হয়েছিল, যে 2 বছর ধরে একটা বাচ্চার মনের আতঙ্ককে আমরা রেকগনাইজই করতে পারিনি। ওর চুপচাপ থাকা, ওর নিস্তব্ধতা, এই সমস্ত কিছু আমাদের ডাক ছিল, আর আমরা শুনতেই পাইনি। আমাদের কাজ শুধু ওদের পড়ানোই নয়, বরং একজন দৃঢ় আর সচেতন মানুষ বানানো। আর যদি আমাদের মনে হয় লালন পালনে কোথাও মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে, বাচ্চা টেরারাইজড হচ্ছে, তাহলে এই কথাটা পেরেন্টসের কাছে পৌঁছানো আমাদের ডিউটি। আর পেরেন্টসদের নিয়ে একসাথে একটা দৃঢ় পদক্ষেপ নেওয়াই আমরা বিশ্বাস করি, দেরি হওয়ার অনেক আগেই। আমার নজর কিন্তু স্বদেশের উপরেই থাকবে, আর তার মানে হলো এই, আমি খোঁজ নেব যে ক্লাসরুমে কি হচ্ছে আর বাড়িতে কি হচ্ছে। আর আমাকে এটা বলার কথা ভাববেনও না যে এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। এই স্কুলের প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেক টিচারের কাছে পার্সোনাল ব্যাপার। স্বদেশ যতটা আপনাদের, ততটা কিন্তু আমারও। তোকে শেষবারের মতো বলছি, বলে দে, তুই একে শিখিয়ে পাঠিয়েছিলিস, তাই না? আমি সত্যি বলছি, আমি ওকে কিচ্ছু বলিনি। মিথ্যে বলছিস তুই, হ্যাঁ? মিথ্যে বলছিস তুই আমার সামনে। ওটা আমি লিখেছিলাম বাবা, মা আমাকে কিচ্ছু বলে পাঠায়নি। তুই লিখেছিস? হ্যাঁ? ঘরের কথা বাইরে বলে বেড়ানো। তোকে আমি মেরে তোর চামড়া তুলে নেবো। মেরো না ওকে, প্লিজ। আমি সবসময় রেগে থাকি, হ্যাঁ? সবসময় তোদের দুটোকে মারি আমি, আর সেটা সারা জগৎ সংসার জেনে গেল। এবার আমি তোকে দেখাচ্ছি আমার রাগ ঠিক কতটা। সবাইকে জানানো, লোককে বলে বেড়ানো। তোর কি ভেবেছিস তুই? কোথা যাস তুই আমিও দেখে নেবো, গিয়ে দেখা। তুমি
চুপ করে বসে রইলে আর তোমার এই স্বদেশ সব কথা বলল। আর হার মেনো না, ওকে শিক্ষা দাও, ছেড়ে দাও ওকে। আরতি হয়তো ওর স্বদেশের পিতা, তোমার স্বামী, কিন্তু ও একজন নির্দয় মানুষ। ওর চিকিৎসা করানো দরকারি। তুমি এক্ষুনি বেরো ওখান থেকে। আমি এক্ষুনি যাব কোথায়? বেশি দূরে নয়, ব্যাস 4 পা। 2 পা নিজের ঘরের বাইরে আর 2 পা আমার ঘরের ভেতরে। বৌদি, যতদিনে তোমার মা বাবা বুঝতে পারবে ততদিনে অনেক দেরি হয়ে যাবে। ততদিনে তুমি আমার বাড়িতে নতুন করে জীবন শুরু করো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা দেবেনকে এরম ভাবে ছাড়তে পারি না, ওকে শিক্ষা তো দিতেই হবে। যতদিনে তোমার মা বাবা বুঝতে পারবে ততদিনে অনেক দেরি হয়ে যাবে। ততদিনে তুমি আমার বাড়িতে নতুন করে জীবন শুরু করো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা দেবেনকে এরম ভাবে ছাড়তে পারি না, ওকে শিক্ষা তো দিতেই হবে। 8 বছর ধরে এসব চলছে। আমার ছেলে স্বদেশ হওয়ার পর আমি ভেবেছিলাম হয়তো এবার সব ঠিক হয়ে যাবে। মা বাবাও তাই বলেছিল। কয়েক মাসও ঠিক ছিল, তারপর আবার একই রকম। যে কোনো ছোট ছোট ব্যাপারে। ড্রিঙ্ক করেন আপনার স্বামী? একদম না, শুধুই বদমেজাজি। বাচ্চাটাকেও মানেন? আমি গত 5 বছর ধরে ওদের প্রতিবেশী। এদের বাড়িতে যা কিছু হয় আমি সব দেখেছি। আরতির মতন বেচারা স্বদেশও খুব খারাপ অবস্থায় আছে। বেচারা ভয়ের চোটে কখনো কিছু বলতেই পারেনি, কিন্তু যখন স্কুলে ওকে মাই ফ্যামিলির ওপর রচনা লিখতে বলা হলো, তখন সেই প্রবন্ধে ও সব লিখে ফেললো। যে ওর বাবা বাড়িতে কেমন ব্যবহার করে, ওর মাকে কি কি সইতে হয়, ও নিজে কি ফিল করে, ওর ফ্যামিলি আসলে কি। দেখুন, দাম্পত্য কলহের মামলা যদি ভদ্রভাবে মিটিয়ে ফেলা হয় সেটাই ভালো, কিন্তু এখানে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে। আমরা একটা এনসি রিপোর্ট করব, আর তারপর আমি নিজেকে দেবেন বাবুর সঙ্গে দেখা করব। কিন্তু আমি আর ওই বাড়িতে ফিরবো না, একদম যাব না। এখন না আমি আর না আমার ছেলে এই অত্যাচার আর সহ্য করব না। আমি বলছি আপনি ওর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন, আর সেই জন্যই আমি এখানে এসেছি। আমি এদের ডেকে পাঠিয়েছি। দেখুন, এখন আপনাদের কর্তব্য হচ্ছে এই খারাপ সময় আপনাদের নাতি আর মেয়ের পাশে দাঁড়ানো। দেবেনের ব্যাপারটা আমরা দেখে নিচ্ছি, কিন্তু আরতি আপনাদের একমাত্র মেয়ে। আপনারা পাশে না দাঁড়ালে কি করে হবে? 8 বছর সহ্য করার পর উনি স্টেপ নিয়েছেন, আর একদম সঠিক কাজ করেছেন। আপনাদের উচিত ওর পাশে দাঁড়ানো। আরতি, বাবা, তুই খুব সাহসী, টাফ। আজকের পরে আর একটাও যদি অভিযোগ আসে তোমার বউয়ের থেকে, তোমার বাচ্চার থেকে, তোমার শ্বশুর শাশুড়ির থেকে, প্রতিবেশীর থেকে বা কারুর থেকে, তাহলে মনে রেখো এই এনসিআরটা এফআইআর এ বদলে যাবে, আর তোমাকে জেলে পাঠিয়েই ছাড়বো। দেবেন, তুমি একজন শিক্ষিত লোক, ভালো চাকরি বাকরি করো, কোনো আজেবাজে নেশাও নেই, ভালো একটা বউ, নিষ্পাপ একটা বাচ্চা আছে, কিন্তু তোমার উপরে এ কি ধরনের ভূত চাপে? এটাই সুযোগ, তুমি শুধরে যাও। ঈশ্বরকে ধন্যবাদ দাও, তোমার বাচ্চা বুদ্ধিমান। সে তার ভয় আর যন্ত্রণার কথা লিখিত দিয়েছে, তাও স্কুলে। যদি চুপ করে থাকতো তাহলে হয়তো বড় হয়ে তোমার দাঁত খুলে তোমারই হাতে দিয়ে দিত। তুমি একজন কোনো ভালো সাইকিয়াট্রিস্ট দেখাও আর নিজের রাগের চিকিৎসা করাও। এই হচ্ছে তোমার স্কুল ব্যাগ, আর এটা ওয়াটার বটল, আর এটা তোমার টিফিন, তোমার পছন্দের আলুর পরোটা। স্বদেশ, এই চিঠিটা তোমার পকেটে রেখে দাও, আর এটা তোমার টিচারকে দিয়ে দিও। এতে লেখা আছে যে এবার তোমার বাসের রুট বদলে যাবে, এবার তোমাকে এখান থেকে পিক আপ করবে, ঠিক আছে? আরে ও ফায়ারম্যান ভাই, তাড়াতাড়ি করো হিরো। আরতি আর স্বদেশ এখন আরতির মা বাবার কাছে থাকে।
আসলে এটা অনেক আগে হওয়া উচিত ছিল। দেবেন এখন ভাঙা সম্পর্ক আবারও জোড়া লাগানোর চেষ্টা করছে। দুটি পরিবার আশা করছে যে হয়তো কোনো সমাধান বেরোবে, কিন্তু আরতি এটা ঠিক করে ফেলেছে যে সে আর গৃহহিংসা সহ্য করবে না। এই হিংসা, এই উৎপীড়ন এতটাই দীর্ঘ ছিল যে অবশেষে সে এটাকে শেষ করবার সিদ্ধান্ত নিয়ে নেয়। আমরা সবাই একদিন ছোট ছিলাম, আর প্রায় আমরা সবাই হয়তো স্কুলে নিজেদের ফ্যামিলি সম্পর্কে রচনা লিখেছি। এটা জেনে খুবই আনন্দ হয় যে একটা ছোট্ট বাচ্চার হাতে লেখা বেসিক প্রাত্যহিক জীবনের রচনা তার আর তার মায়ের জীবনকে সম্পূর্ণ পাল্টে দিল, ওদের দুজনকে একটা নতুন জীবন দিল। ক্রাইম পেট্রোল ওই স্কুলটিকে সাধুবাদ জানাচ্ছে, আর স্কুলের টিচার এবং প্রিন্সিপালকে স্যালুট করছে, কেননা ওনারা বাচ্চার ওই রচনাটা সিরিয়াসলি নেন, তার ভিতরের ইঙ্গিতটা বুঝতে পারেন। পারিবারিক হিংসার ফল বাচ্চাদের সবচেয়ে বেশি ভোগ করতে হয়, হিংসা তাদের উপর হোক বা তাদের বাড়ির অন্য কোনো সদস্যের উপরে। এর সাইকোলজিক্যাল ড্যামেজ খুবই মারাত্মক হয়। তাদের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয়ে ওঠে যে হিংসা সব কাছের সম্পর্কের অবিচ্ছেদ্য অঙ্গ। এই সব বাচ্চারা বড় হয়ে নিজেরাই হিংস্র ডোমেস্টিক অ্যাবিউজার হতে পারে, বা তাদের উপর যদি অত্যাচার হয় তাহলে তারা সেটাকে নর্মাল মনে করে চুপচাপ সহ্যও করতে পারে। খেয়াল রাখবেন, ডোমেস্টিক ভায়োলেন্সের দ্বারা আক্রান্ত বাচ্চাদের অনেকগুলি ওয়ার্নিং সিগন্যাল থাকে। ঘুমের মধ্যে প্রস্রাব করে ফেলা, ভয়ঙ্কর স্বপ্ন দেখা, অবিশ্বাস, মারদাঙ্গা করা, অন্যদের সঙ্গে মিশতে সমস্যার সম্মুখীন হওয়া, নিজের পরিবারের লোক আর বন্ধুদের নিজের থেকে দূরে সরিয়ে দেওয়া। বাচ্চাদের ভবিষ্যতের জন্য পারিবারিক হিংসা সহ্য করতে হবে, এটা বিশাল বড় একটা ভুল ধারণা, খুব বড় একটা মিথ্যা। নিজের মাকে প্রতিদিন মার খেতে দেখে বড় হওয়ার থেকে ভালো যে বাচ্চা সিঙ্গেল প্যারেন্টের কাছে বড় হোক। কিছু মানুষ হয়তো এটা বলবেন যে এই সমস্ত কথা বলা, অন্যদের উপদেশ দেওয়া খুবই সহজ, খুবই ভালো লাগে, কিন্তু একজন মহিলার কাছে নিজের স্বামীর বাড়ি ত্যাগ করে নতুনভাবে নিজের জীবন শুরু করা খুবই মুশকিল। কিন্তু আপনি দেখলেন তো, একটা বাচ্চার সহজ একটা রচনা, সহজ ভাষায় বলা একটা সত্য নির্যাতিতা এক মহিলাকে সাহস জোগালো যাতে তিনি হিংসার বিরুদ্ধে গর্জে ওঠেন। যদি আপনি এমন কোনো মহিলার সঙ্গে কথা বলে দেখেন যিনি হিংসার কারণে বাচ্চাকে নিয়ে বাড়ি ছেড়েছেন, তাহলে উনি এটাই বলবেন, হ্যাঁ খুবই কষ্টকর ছিল, কিন্তু অসম্ভব একদমই নয়।